আজকের গল্প বাড়ি, কলমে সুচিত্রা ভট্টাচার্য। সেদিন অফিস ফেরতাম মার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যেমন যাই, সপ্তাহে একবার দুবার। বাইরের ঘরে পাতা আদ্যিকালের সোফাটায় সবে বসেছি, নজরে পড়ল মাতৃদেবীর মুখখানি একেবারে তোলোহারি, ঠোঁটে কুলুপ, ভুরুতে মোটা মোটা ভাঁজ। অন্যদিন তো চৌকাঠ পেরোনো মাত্র মা কলকল করে ওঠে, আজ হলোটা কি? চোখের ইশারায় প্রতিমাকে জিজ্ঞেস করলাম, কেষ্টা কী রে, শাশুড়ির সঙ্গে ফের লাঠালাঠি? প্রতিমা হেসে বলল, না গো দিদি, আজ বাংলা বিহার নয়, ইন্ডিয়া পাকিস্তান। মানে? দুপুরে আজ কালবৈশাখী হলো না, তখন ঝড়ে পড়া কয়েকটা আম কুড়িয়েছিল মা, আমাদেরই এলাকা থেকে। দোতলার ওরা দেখতে পেয়েই ব্যাস চিৎকার, হল্লা, গালিগালাজ। মেজাজটা টকে গেল। উফ, সেই অনন্ত অশান্তি! প্রায় 3 যুগ আগে সূচনা হয়েছিল বিবাদের। বাড়িওয়ালা উচ্ছেদের মামলা করেছিল বাবার নামে। তারপর কত কোটি কিউসেক জল যে বয়ে গেল গঙ্গা দিয়ে। নদীর দুপারে ভাঙনও তো কম হলো না। গত হলেন সূর্য চাটুর্যে, ওপরের জেঠিমাও। আমার বাবাও বছর 16 আগে পরপারে। আমরা মেয়েরাও বিয়ে থা হয়ে ছিটকে গেছি যে যার মতো। মৃত্যুও থাবা বসিয়েছে আমাদের জেনারেশনে। সূর্য জেঠুর ছোট ছেলে মন্টুদার প্রয়াণ ঘটল অকালে। আমার বড় ভাইটিও অসময়ে মায়া কাটালো পৃথিবীর। কিন্তু সেই মামলাটি এখনও মহাকালীর গর্ভে, এবং যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। আদালতে কবজা করতে না পেরে এখনও বাঁকা পথ ধরেছে ওপক্ষ। কখনো কর্পোরেশনের জল বন্ধ করে দেয়, তো কখনো ওপর থেকে আবর্জনা ঢালে দেদার, গোদের ওপর বিষ ফোঁড়া। বাক্যবান তো হানছেই অহরহ। ধুমারও বাঁধে মাঝে মাঝেই। ঝগড়া বাঁধানোর কত রকম ফন্দি ফিকির যে আছে। ভাড়াটের কাজের লোকেরা চিরকালটা বাড়ির পিছন ভাগের বাথরুমখানা ব্যবহার করে এসেছে। অকস্মাৎ এক সকালে সেটি তালাবন্ধ। মুরদ থাকে তো ভাঙ, ফৌজদারি টুকে দেব। উঠোনের মাঝ বরাবর পাঁচিল উঠে গেল রাতারাতি। ভাড়া তো নিয়েছ একতলার ঘর, উঠোনের জমিদারি ভোগ করবে কেন? দুবারই ঝামেলাটা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। কাজের কাজ অবশ্য কিছুই হয়নি। এ পক্ষের নালিশ শুনে ও পক্ষকে কোমল ধমক দিয়ে চা সন্দেশ টন্দেশ সাঁটিয়ে গোঁফে তা দিতে দিতে জবনিকার অন্তরালে চলে গেছেন দারোগাবাবু। বাড়িওয়ালা ভাড়াটের লড়াইয়ে উকিল পুলিশদেরই তো পোয়া 12। কাহাতক আর হাঙ্গামা হুজ্জত ভালো লাগে, তাও আবার তুচ্ছ তুচ্ছ কারণে। আমাদেরও তো বয়স হচ্ছে নাকি? বেজার মুখে মাকে বললাম, কেন যে ওদের আমে হাত দিতে যাও? কোন সুবাদে ওদের আম? মা ঝেঁঝে উঠল সহসা। সমু আম খেয়ে উঠোনের ওপাশটায় আঁটি ছুঁড়ে ফেলত, তার থেকেই তো চারা গজিয়েছিল। প্রমাণ করতে পারবে? গাছটা যখন পাঁচিলের ওপারে, রাইটও ওদেরই। তা ডালপালাগুলো ওদিকে সরিয়ে নিয়ে যাক, সে লক্ষ্মী ছাড়া এদিক পানে ধেয়ে আসে কেন? আমাদের এদিকে আম পড়লেও ওদের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে এমন কোনো লেখাজোকা আছে নাকি? ছেলে মানুষের মতো কথা বলো না। বাড়িতে কি কম আম আসে? রোজই তো বাজার থেকে। বাজারের আম বাজারের আম, বাড়ির আম বাড়ির আম, দুটোর স্বাদ কি এক হয়? তাহলে আর মুখ ভেটকে বসে আছো কেন? খিস্তি খেউরগুলোও হজম করে নাও। নিচ্ছে তো, কাউকে কি শোনাতে গেছি? তুই তো গায়ে পড়ে। এই হলো আমার মা, কোনো যুক্তির ধার ধারে না। যারা কুৎসিত ভাষায় অপমান করে তাদের সঙ্গে কথা পর্যন্ত বলে যেচে যেচে। গালাগালির মূল হোতা মন্টুদার বউটা, কিন্তু তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করো, অমনি মা ঝামড়ে উঠবে।
আহারে, কুচি বয়সে স্বামী হারিয়েছে, শোকা তাপা মেয়েটার কথা গায়ে মাখতে আছে। বলতে বলতে আঁচলে চোখও মুছে নেবে টুক করে। আর দোতলার কোনো সুসংবাদে মা তো একেবারে আহ্লাদে গদগদ। শুনেছি ঋতু ঝন্টুর একটা কি ফুটফুটে নাতি হয়েছে। ইস, সূর্যবাবু গীতাদি বেঁচে থাকলে কি খুশিই না হতেন। গত অঘ্রাণে ঝন্টুদার বউ নিজে এসে মাকে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করে গেল। মার তো আনন্দে পাগল পাড়া দশা। দুল দেবে না আংটি নাকি পিওর সিল্ক ভেবে ভেবে কুল পায় না। টুকটুকির বিয়ের দিন দিব্যে ড্যাং ড্যাং করে দোতলায় উঠে গেল মা। এদিকে আমরা ভাই বোনেরা তো কাঁটা হয়ে আছি। 5 জনের সামনে মাকে না ছ্যার ছ্যার করে কিছু শুনিয়ে দেয় মন্টুদার বউ কিংবা মন্টুদার ছেলেরা। অঘটন যদিও কিছু ঘটল না, প্রজাপতির মতো উঠতে উঠতে ফিরে মা জানালো তাকে নাকি বড়ই খাতির যত্ন করেছে সবাই। মাস তিনেকের মধ্যেই অবশ্য নমুনা মিলল খাতির যত্নের। দোতলা থেকে মাছের আঁশ পড়ছে ঝুরঝুর, নেমে আসছে আনাজের খোসা, খাবারের উচ্ছিষ্ট, সঙ্গে নোংরা স্যানিটারি ন্যাপকিনও। মা দৃষ্টি তো প্রায় গেছে, সেই ন্যাপকিন আবার আঙুলে তুলে প্রশ্ন করছে, এটা কি ফেললো দেখো তো প্রমিতা। ওপরের বারান্দায় তখন যুবতী বউদের খিলখিল হাসি, যেন আচ্ছা জব্দ করেছে শ্বশুরবাড়ির ভাড়াটে বুড়িটাকে। মানছি আমরা কম ভাড়ায় থাকি, মামলার কারণে সে টাকাও জমা পড়ে রেন্ট কন্ট্রোলে। আমাদের ওপর বাড়িওয়ালার রাগ থাকতেই পারে, তা বলে ওই স্তরের অসভ্যতা। এ পাড়ায় তো আরও অনেক পুরানো ভাড়াটে আছে, বাড়িওয়ালাকে তারাও কিছু 5-10 হাজার ঠেকায় না। আজ তারা বাড়ি ছাড়লে গৃহস্বামীরা কালীঘাটে পুজো দিয়ে আসবে, কিন্তু ভাড়াটের সঙ্গে এ ধরনের লাগাতার নোংরামি করে চলে কোন বাড়িওয়ালা? নেহাত জেদাজেদির পর্যায়ে চলে গেছে, নইলে মা বৌদি ভাইঝিকে নিয়ে রমু তো কবেই উঠে যেত। প্রমিতা চা বানাতে গেছে ভেতর বারান্দায়, গলা উঁচিয়ে ডাকল, দিদি একবারটি শুনে যাও। পায়ে পায়ে কাছে গেলাম। কী রে? জানো তো, পরশু দুপুরে ওপরের নগেন দত্ত এসেছিল। সে আবার কে? ওই যে গো, মোড়ের রাঘববাবুদের বাড়িটা ভেঙে যেয়ে ফ্ল্যাট বানাচ্ছে। প্রমিতা গলা নামালো। লোকটা অনেকক্ষণ ছিল দোতলায়, নামার সময় আমাদের পোর্শনটা টেরিয়ে টেরিয়ে খুব দেখছিল। দক্ষিণ কলকাতার এই অঞ্চলটায় জমি ফ্ল্যাটের এখন বিস্তর দাম। প্রমোটাররাও তাই পুরানো বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট বানানোর জন্য ছোঁকছোঁক করছে সর্বক্ষণ। এ বাড়ির ওপরও নজর পড়েছে তাহলে। স্বাভাবিক, এ বাড়ির বয়স তো কম নয়। সূর্য জেঠুর বাবা বাড়িটা বানিয়েছিলেন সেই 1928 সালে, আর আমার বাবা জ্যাঠারা ভাড়া নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, যখন লোকজন দুধ দাঁড়িয়ে কলকাতা ছেড়ে পালাচ্ছে। তার উপর তো বাবা জ্যাঠাদের সংসার হলো, সংসার বড় হলো, চাকরি সূত্রে জ্যাঠারা একে একে চলেও গেল অন্যত্র। একমাত্র বাবাই যা সপরিবারে রয়ে গেল পাকাপাকি। এরপর এ বাড়ি হয়তো মুছেও যাবে কালের নিয়মে। প্রতিমা কাপে চা ঢেলেছে। চিনি নাড়তে নাড়তে জিজ্ঞেস করল, আমাদের ফ্লোর এরিয়া কত আছে গো দিদি? 1000 স্কোয়ার ফিট হবে না? তা হবে। বাড়ি ভাঙা হলে সমপরিমাণ জায়গার ফ্ল্যাট আমরা পাবো না? রাঘববাবুদের ভাড়াটে তো পাচ্ছে। দাঁড়া, আগে তোদের ওপরওয়ালা রাজি হোক, তাদের সঙ্গে দরে বনুক। কবে গো বনবে? মোটা প্রণামী পেলে ওপরওয়ালাও গলে জল হয়ে যায়। ও বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ও কথাটা পাক কাচ্ছিল মাথায়। রাস্তায় নেমে একবার ঘুরে দেখলাম বাড়িখানাকে। ইস, কি জীর্ণ দশা! রঙের বালাই নেই, চতুর্দিক থেকে প্লাস্টার খসে খসে পড়ছে। নিজেরাও সুরত ফেরাবে না, আমাদেরও হাত ছোঁয়াতে দেবে না।
বছর দুয়েক আগে রোমু ঘরগুলো চুনকাম করালো, তাই নিয়েও দোতলা থেকে যা খিস্তির ফোয়ারা ছুটেছে। না, প্রমোটারের হাতে গেলেই বেশ হয়। তখন ফ্ল্যাট তো একটা জুটবেই, সঙ্গে সঙ্গে যাবতীয় অশান্তির অবসান। তোমরাও সুখে থাকো, আমরাও স্বস্তি পাই। নগেন না খগেন তাকে বলে একটা ফ্ল্যাটকেই যদি দুটো করে নেওয়া যায়, একটাতে রোমু থাকলো, অন্যটায় তুলতুলিকে নিয়ে প্রমিতা। সোমু মারা যাওয়ার পর রোমুই সংসারটা দেখে। নিজে বিয়ে থা করেনি, বৌদি ভাইজির কোনো অযত্নই সে করে না। তবু পায়ের নিচে নিজের ফ্ল্যাটের শক্ত মাটি থাকলেও প্রমিতাও বুঝি একটু বেশি নিশ্চিন্ত হয়। হতস্মি কোথায় কি? পরের সপ্তাহে গিয়ে দেখি প্রমিতার মুখ ভার। মা ফিক ফিক করে হাসছে। সোফায় বসতে না বসতেই মাতা ঠাকুরানীর সে কি উচ্ছ্বাস! এই জানিস তো, মন্টুর বউ এতদিনে একটা বুদ্ধিমতির মতো কাজ করেছে। ধন্দ মাখা মুখে বললাম, কী রকম? এক বজ্জাত প্রমোটার বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানো টোপ দিতে এসেছিল, তাকে ঘিঁটি ধরে বের করে দিয়েছে। শুনে খুশি হব না ব্যথিত বুঝে উঠতে পারছিলাম না। মা ফের বলল, তোরা তো শুধু বউটার নিন্দে মন্দই করিস, দেখ একটা কত বড় প্রলোভন জয় করলো। ও কথা বলবেন না মা, প্রতিমা ঝনঝন বেজে উঠেছে। শুনিয়ে শুনিয়ে কি বলছিল কানে যায়নি আপনার? আমি অত খেয়াল করিনি, মা নির্বিকার। প্রমিতা উত্তেজিতভাবে বলল, কি বলে চেল্লাচ্ছিল জানো? হারামজাদা ফ্ল্যাট পেয়ে যাবে ফোকটে, এমন ডিলে আমি করে দিই। ভাবো দিদি, কেমন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার পলিসি। ঝন্টুদা মন্টুদা দুতরফেই তো ছেলের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে। দোতলায় এখন না হোক ৮-৯টা প্রাণীর বাস, নিশ্চয়ই অসুবিধা হয়, তবু তেঁটে পোনা যাবে না। ভাড়াটেকে বাম্বু দেওয়া হচ্ছে, এতে প্রাণে মলি বইছে। তাতে তোমার এত জ্বালা ধরে কেন বাছা? মা কাটল। ওদের সুবিধা অসুবিধা ওরা বুঝবে, তোমরা ভাবতে যেও না। ফোঁস ফোঁস মন্তব্য, টুকুস টুকুস টিপ্পনির চাপানুতর শুরু হয়ে গেছে। হাওয়া গরম ক্রমশ। আমি আর বেশিক্ষণ বসলাম না, বেরিয়ে আজও একবার ঘুরে দেখলাম বাড়িটাকে। আমার কুমারীবেলার গন্ধমাখা বাড়িটা ধূলিসাৎ হয়ে যাবে ভেবে একটু স্মৃতিমধুরী হয়ে পড়েছিলাম সেদিন। আজ মোটেই তেমনটা লাগছে না, বরং বিরক্তই জাগছে যেন। মনে হচ্ছে ছিঁড়িচাঁদহীন এক বুড়ো গায়ে ছেঁড়া খোড়া আলখোল্লা চাপিয়ে মাড়ি বার করে ভেঙাচ্ছে আমাকে। তর্জনী নাচিয়ে বলছে, নেহি মিলেগা শান্তি, নেহি মিলেগা। দিন আষ্টেক পর আবার গেলাম মায়ের ডেরায়। ফোনে মা এত্তেলা পাঠিয়েছিল, ইডলি বানাচ্ছি খেয়ে যা। সেদিন উত্তেজনার লেশমাত্র নেই, গৃহে অপার শান্তি বিরাজমান। শাশুড়ি বধূ দুজনেই সুহাসিনী, সুমধুর ভাসিনী। বাড়ি ভাঙাভাঙি তো দূরস্থান, দোতলার প্রসঙ্গই উঠল না। রোমুও ফিরেছে চটপট, তুলতুলিরও টিউটোরিয়াল নেই। সকলে মিলে জমিয়ে আড্ডা মারলাম সারা সন্ধে। সময় গড়াচ্ছে নিজের মনে। গোটা গ্রীষ্মকালটা কলকাতাবাসীদের এবার তাপে ভাজা ভাজা করলেন সূর্যদেব। কপাল ভালো, মৌসুমি বায়ু বেশ জলদি জলদি পৌঁছে গেল। আষাঢ়ের গোড়াতেই বৃষ্টির কি ধুম! সারাটা দিন আকাশ পাশুটে বর্ণ। কারা না কারা বাজাচ্ছে মেঘবাহিনী। টিপ টিপ ঝিরঝির ঝমঝম কত বিচিত্র ধারাই যে ঝরছে অবিরাম। এবারও বর্ষায় ও বাড়ির অবস্থা বেশ কাহিল। রেন পাইপ ভেঙে উঠোন বারান্দা জলে কাদায় থই থই। স্নানঘরের ফুটো চাল দিয়ে ঝুপুর ঝুপুর বৃষ্টি ঢুকে পড়ছে। পাঁচিলের ওপারে গাছ আগাছা বেড়ে মশককুলের বংশবৃদ্ধি ঘটছে দ্রুত।
আর রুটিন মাফিক ঝরে পড়া পচা আবর্জনা ঘরের আশপাশ তো মোমো করেই। তা রেন পাইপে তো আর হাত ছোঁয়ানোর অনুমতি নেই, ওপারের মশা নিধনও নিষিদ্ধ। বোধহয় ওপরওয়ালা আশায় আশায় আছে এবার ষাঁড়ের শত্রু বাঘে খাবে, ম্যালেরিয়ায় টাসবে ভাড়াটে গোষ্ঠী। এসবের মধ্যেই আমার নির্বিরোধী ভাইটি হঠাৎ একটি দুঃসাহসিক কাণ্ড করে বসল। ঝটাকসে বদলে ফেল কলঘরের টিনের চালখানা। কত আর বৃষ্টিতে ভিজে ভিজে চৌবাচ্চা থেকে গায়ে জল ঢালা যায়? প্রথম 1-2 দিন বাড়িওয়ালারা চুপচাপ, তারপরেই নতুন করগেটের টিনের আচ্ছাদনে ধাঁই ধপাধপ ইট। ছোটোখাটো ঢেলা নয়, আস্ত আস্ত থানিট নিয়ম করে পড়ছে রোজ সন্ধে নামার পরে। হঠাৎই বুদুম করে একটা আওয়াজ হয়, তারপর ক্ষণিক নৈঃশব্দ। কয়েক সেকেন্ড পরে দোতলার বারান্দায় চাপা খিলখিল হাসি। মা একদিন নরম গলা করে গলা উঠিয়েছিল, কেন বাবা ওরকম করছো? কষ্টের পয়সায় সারানো চালাটা ভেঙে যাবে যে। অমনি যুবক কণ্ঠে ওপর থেকে হরিধ্বনি, বলো হরি হরি বল, বুড়িটা এবার খাটে তোল। রোমো বেচারি নার্ভাস হয়ে পড়েছে রীতিমতো। সে চিরকালই সাংসারিক ঝামেলা পাশ কাটিয়ে কাটিয়ে চলতে চায়। ও বাড়ি যেতে সেই রোমোর গলাতেই অন্য সুর, আর তো পারা যায় না রে দিদি, এবার একটা এসপার ওসপার করতেই হয়। কি করবি? থানায় যাবি? দূর দূর, দারোগা বাবুদের ডিম খাইয়ে কি হবে? ভাবছি দোতলার সব কটাকে একদিন বাঁশপেটা করে আসব। বুঝলাম উদাসীন রোমো খেপেছে বিস্তর। শান্ত করার জন্য ঠাট্টা জুড়লাম, তারপর লাল গামছায় মুখ ঢেকে হাত কড়া পরে কোঠে উঠবি, তাই তো? কপালে বোধ হয় সেটাই নাচছে। জানিস, কাল তুলতুলিটা এক চুলের জন্য বেঁচে গেছে। উঠোনে কি জন্য যেন নেমেছিল, অমনি ছাদ থেকে মিসাইলের মতন একখানা ফাঁকা মদের বোতল। একটা টুকরো যদি ছিটকে এসে বিঁধে যেত! আমরা তো সন্ধ্যের পর কলতলা যাওয়া ছেড়েই দিয়েছি। প্রমিতা বলে উঠল, অমূল্য বালতি করে জল তুলে রাখে ভেতর বারান্দায় ছোট বাথরুমটাতেই। বড় একটা শ্বাস টেনে খানিকটা হাওয়া ভরে নিলাম বুকে। মাথা নেড়ে বললাম, কিন্তু এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন নয়। সমাধানের তো একটাই রাস্তা। রোমোর স্বর গুমগুমে, সূর্য চাটুর্যের শয়তান নাতিগুলোরই জয় হোক, আমরা মানে মানে কেটে পড়ি। পালাবি? উপায় কি? টিনের চালটা ভেঙে গেলেই যে ওরা থামবে তার কোনো গ্যারেন্টি আছে? প্লাস রোজ রোজ খ্যাঁচর খ্যাঁচর টেনশন, বাড়ি ফিরলেই এই কমপ্লেন। আমি কাজকর্ম করব না থানা পুলিশ করে বেড়াবো? রোমো মাথা ঝাঁকাচ্ছে। বাড়ির প্রমোটারদের হাতে দিতে পারছে না বলে আমাদের উপর আক্রোশ আরও বাড়ছে। যত রকমভাবে পারে এখন হ্যারাস করবে। তার চেয়ে সুখের চেয়ে স্বস্তি ভালো। বাইপাসের দিকে একটা ফ্ল্যাট বুক করে ফেলি, লোন টোন নিয়ে হোক যে করে হোক, তারপর পজিশন পেলে চলে যাব। উঠে যাব আমরা বাড়ি ছেড়ে। বহুক্ষণ নিশ্চুপ বসে থাকা মা হঠাৎই প্রায় আর্তনাদ করে উঠেছে, কেন যাব? ওরা আর তিষ্ঠ হতে দিচ্ছে না তাই? ওরা চাইলেই চলে যেতে হবে? কে ওরা? ওরা কে? মার গলা আরও চড়ে গেল। কতদিন আছে ওরা এই বাড়িতে? ছোঁড়াগুলো তো এই সেদিন জন্মালো। ওদের বউগুলোই বা কতদিন এসেছে? 3 বছর, 4 বছর, 5 বছর? আমি আছি পাক্কা 59 বছর, সেই বিয়ে হয়ে আসা স্তক। ঝন্টু মন্টুর বউরা যতদিন এ বাড়িতে আছে তার চেয়ে ঢের বেশি দিন। আশ্চর্য, এ যে কমলাকান্তের মতো যুক্তি। দুধ আমি খেয়েছি, অতএব গরুও আমার। রোমো ঠোঁট বেঁকালো। বি প্র্যাকটিক্যাল মা, 59 বছর বসবাস করলেই বাড়ি ভাড়াটের হয়ে যায় না। আলবাত হয়, লক্ষ্যবার হয়। এটাই তো আমার ভিটে মাটি। এই বাড়িতে বউ হয়ে আমি প্রথম পা রেখেছিলাম। এখানেই আমার ছেলে মেয়ে হয়েছে, এখানেই এতকাল সংসার করলাম। এ বাড়িতেই তোর বাবা মরেছে, আমার সমুও মরেছে। মার গলা মাঝপথেই আটকে গেল। ষড়যন্ত্র স্তব্ধ।
কিন্তু কণ্ঠনালীর ওঠানামা চলছেই। ক্ষীণ হয়ে আসা দু চোখ বেয়ে গড়িয়ে এলো জল। এ কি শুধুই অশ্রু, নাকি ৫৯ বছর ধরে এ বাড়ির একতলার ভিতে ইট কাঠে কড়ি বর্গায় জানলা দরজায় চারিয়ে যাওয়া অবশ্য এক শিকড়ের রস? বুঝতে পারছিলাম না। যুক্তি দিয়ে বিচার করলে মার কথাগুলো হয়তো নেহাতি হাস্যকর, নিছকই এক বৃদ্ধার প্রলাপ। তবু যে কেন গলার কাছে একটা ডেলা জমাট বাঁধে, না, শিকড়টাকে এখন উপড়ে ফেলা অসম্ভব। মন্টুদার ছেলেরা বোমা মেরেও পারবে না।